দ্য আনটোল্ড স্টোরিজ। তারপর দেখে নিলাম রাইফেলটা ঠিক লোডেড আছে কিনা। ঠিক আছে। পকেট হাতরে বার করলুম ছোট্ট একটা কৌটো, তা থেকে অ্যাক্টিভ করা নস্যি দিলুম ছকুকে। ছকু সেটা নাকে দিতে এই কান ফাটানো এক হ্যাঁচি হাঁচলো, আর সেই আওয়াজে সোনা গলা 17 ইঞ্চি খাড়া হয়ে উঠে সামনের দিকে এক লাফ। সে কি লাফ কি বলবো আপনাদের, না দেখলে বিশ্বাস করবেন না। হ্যাঁ, 1.5 তলা উঁচু তো হবেই। সে যখন তুলে উঠেছে তখনই আমি ছেড়েছো একটা মোক্ষম বুলেট। তারপরে একটা আওয়াজ হলো ছপাস। আমরা নতুন নতুন গল্প বলতে ভালোবাসি। রহস্য, রোমাঞ্চ, কল্পকাহিনী, ভয়, প্রেম, হাসি, সামাজিক গল্প, এছাড়াও প্রবন্ধ, রম্য রচনা, ইতিহাস, সমগ্র সাহিত্য জুড়ে আমাদের প্রয়াস। তাই সাথে থাকুন, শুনতে থাকুন দ্য আনটোল্ড স্টোরিজ। আমাদের আজকের মজার গল্প শৈল চক্রবর্তীর ডামি। গল্প পাঠে ময়ূক চ্যাটার্জি, অন্যান্য চরিত্রে সুরজিৎ প্রামাণিক এবং আবহ পরিকল্পনায় মিস্টার বোম্বল। পাটশিল্প নামে একটি বইয়ের দোকানে কয়েকজন বই কিনতে এসেছে। একটি মেয়ে চাইল, রবীন্দ্রনাথের গীতবিতান আছে? দোকানের কাউন্টারে দুজন বই খুঁজে এনে খরিদ্দারকে দিচ্ছিল। একজন গীতবিতানের নাম্বার মিলিয়ে খুঁজতে লাগলো। একটি ছেলে এসে বলল, আমায় একটা হান্টার বাঘার বনের রানী বাঘিনী একখানা দিন না। আরেকজন বলল, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এক চোখা শয়তান প্রথম খণ্ডটা একটা দিন না তাড়াতাড়ি। মালিক বংশীবদন বলে ওঠে, না, এক চোখা শয়তানটা ছাপা নেই, হবে না। এইরকম পরিবেশের মধ্যে হঠাৎ বংশীবদনের চোখ পড়ল দরজার দিকে। দেখেই মুখে এক রাস হাসি নিয়ে বংশীবদন বলে উঠল, আরে আসুন আসুন গড়গড়ি মশাই। বেশ বোঝা যাচ্ছে যিনি প্রবেশ করলেন তিনিই গড়গড়ি মশাই। বেশ হৃষ্টপুষ্ট, নধর চেহারা, মাথার চুল অর্ধেক ঝরে গেছে, কিন্তু নাকের নিচে গোঁফের বাহার দেখবার মতো। প্রকাণ্ড চোয়ালের দিকে প্রসারিত পরিপুষ্ট গোঁফজোড়া মুখমণ্ডলে যেন মুখ্য ভূমিকা নিয়েছে। খাঁকি একটা সাধারণ বুশশার্ট এবং কৃষ্ণবর্ণ প্যান্টের অঙ্গ শোভিত। এই গোপেশ্বর গড়গড়ি একজন খ্যাতনামা লেখক। তিনি ছদ্মনাম হান্টার বাঘা এই নামে শিকার কাহিনী লিখে থাকেন। বইয়ের কাটতি থাকলেই যে লেখকের খ্যাতি বেড়ে যায় প্রকাশকের কাছে, এটা সকলেরই জানা আছে। বংশীবদনের আপ্যায়নের উত্তরে গড়গড়ি মশাই বললেন, আর আসবো কি, বই নিয়ে যে কি ছেলে খেলা করো তুমি। কেন স্যার, কি হয়েছে? যেন আকাশ থেকে পড়া বংশীবদন উথলে উঠেছে। কি আর হয়েছে? গড়গড়ি মশাই কাউন্টারের কাছাকাছি এসে বললেন, টাইপগুলোর দিকে নজর দাও না আজকাল। হ্যাঁ, হাইন আর হাসি। বইটায় আমার নামার বানান 3 জায়গায় 3 রকম বানান করেছো। হ্যাঁ, এক জায়গায় গোপেশ্বরকে করেছো গোফেশ্বর, আর এক জায়গায় গড়গড়িকে ছেপেছে সেলফ গড়াগড়ি। আর তাছাড়া ফুটনোটটা একেবারে ছাপনি। আমার নতুন টাইটেলটাতে কি ছিল? হান্টার বাঘা। ওটা কম্পোজিশনটা একটু বুঝতে ভুল হয়েছিল আর কি স্যার। বংশীবদনের বংশীধ্বনি হলো যেন। আর তাছাড়া প্রুফগুলো যে বরাবর দেখে আসছে সে তখন অ্যাবসেন্ট ছিল কিনা, মানে বাবা তার নাতি ছিল ওর অন্নপ্রাশনে, বুঝলেন? হ্যাঁ। কেন প্রুফ রিডার আর পেলে নাই শোন? ছি 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 ছি। গড়গড়ি মশাইয়ের গোঁফ জোড়া ঘন ঘন নড়ে উঠল। হ্যাঁ 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 হ্যাঁ, পেয়েছিলাম তো স্যার, সঙ্গে সঙ্গে আমি হারামকে অ্যাপয়েন্ট করলাম। করলে কি হবে, তার আবার একটা চোখে ক্যাটারাক্ট। তার ওপর স্যার ওই লোডশেডিং এর একটু সমস্যা ছিল, কি আর করি বলুন, কারবার সব ঢিলে করে দিলে। একটা কথা বলবো স্যার, এবছর আমাকে আর একখানা বই দিচ্ছেন তো? হ্যাঁ, আমি কথা দিচ্ছি এবার আর কোনো রকমের কোনো কিছু ভুল ত্রুটি হবে না। আমি নিজে প্রুফ দেখে ছাড়বো। ওরে, এক কাপ চা নিয়ে আয় তো, এক কাপ চা, দু কাপ চা নিয়ে আয় এক্ষুনি।
শোনো বংশী, চা খাইয়ে ভেবো না সব ভুলিয়ে দেবে। হ্যাঁ, তোমার বড় বেশি লোভ হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, শিকারের বই আমার কমসে কম এই কটা হবে, হ্যাঁ 17খানা হলো। প্রত্যেকটা 7-8টার কম এডিশন হয়নি, তাই না ছকু? ছকু হলো গড়গড়ি মশাইয়ের একজন অনুষঙ্গ। কয়ের সামনে যেরকম আঁকড়ি থাকবেই, তেমনি গোপেশ্বরের পশ্চাতে থাকবে ছকু। ছকুর ছিপছিপে চিমড়ে চেহারা হলে কি হবে, মাথায় হিপি সুলভ চুলের বাহুল্য সব একেবারে পুষিয়ে দিয়েছে। ছকু বলল, হ্যাঁ স্যার, সেই এক জিম করবেট লিখেছিলেন, তারপর তো আর তেমন কাউকে। আরে ছো! গড়গড়ি তাকে থাবাড়ি দিয়ে বাক্যটি নিজের মুখেই তুলে নিলেন। গড়বেটকে তো দেখেছি, অ্যান্ডারসনকেও দেখেছি। আরে ওসব ফুক্কুরি, হ্যাঁ সব ফুক্কুরি। মাচানে বসে আরামসে ট্রিগার টিপে বাঘ মারা। ছো, ওকে কি আর শিকার বলে? বংশীবদন আবার হাঁক ছাড়লেন, ওই রে চা আনলি? শুধু চা নয় বংশী, শিকারীদের খাওয়াটা হলো ভেরি ইম্পর্টেন্ট, বুঝলে? হ্যাঁ, আমি সকালে 4টে বয়েলড এগ, 8খানা মাখন রুটি আর একটা আপেল দিয়ে ব্রেকফাস্ট করি। ছকু হাতের ঘড়িটা দেখে বলল, বেশি টাইম হাতে নেই স্যার। কুমার শিবরতনের সঙ্গে সন্ধ্যায় একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আপনার। বংশীবদন এবার অনুনয়ের স্বরে বলল, একটু বসুন, এক্ষুনি চা টোস্ট এসে যাবে। তাহলে আমার কথাটা মনে রাখবেন একটু দয়া করে। আর কাকে দয়া করি বলো তো? হ্যাঁ, ম্যাক্সফারসন কোম্পানি চাইছে বই, ওয়াইল্ড লাইফ পাবলিশার চাইছে বই। আচ্ছা বেশ বেশ বেশ, তুমি যখন এত করে বলছো তোমাকে একখানা দেব, বুঝলে? চিতার চিৎকার খাসা বইখানা। এটা আমার ওই নৈনিতালের শিকারের কাহিনী, হ্যাঁ ওটাই তোমায় দেব। ছকু এতক্ষণ একটা নোট বই খুলে পাতা উল্টাচ্ছিল। হঠাৎ সে বলে উঠল, ওহো, আজই তো সন্ধ্যার পর আপনাকে রিসেপশন দিচ্ছে বাগবাজারের মহামিলন ক্লাব। কাল আছে এক্সকারশন ক্লাবের নেমন্তন্ন স্যার। শুনলে তো বংশী, ওখানে আবার আমার ভাষণ দিতে হবে। গড়গড়ি অস্থির হয়ে চেয়ার ছেড়ে ওঠেন। আর কত ভাষণ দেবো বলো তো? হ্যাঁ ছকু, তুমি এবার সকলকে বলে দেবে আমার বই কিনে পড়ুক। কি বলো বংশীবদন, তোমারও কিছু আসুক নাকি? কিন্তু তোমার চা টোস্ট না স্যান্ডউইচ এখনও তো উদয় হলো না, আমাকে কিন্তু উঠতে হবে। বলেই গড়গড়ি মশাই কাউন্টার পেরিয়ে একেবারে ফুটপাতে নেমে পড়লেন। ফুটপাতে নামতেই দুটি ছেলে দুপাশ থেকে এসে ঘেঁষে দাঁড়ালো। তারা দোকানেই ছিল। কথাবার্তা শুনে বুঝেছে এই সেই বিখ্যাত শিকারি হান্টার বাঘা। ও, কি চাই? একটা অটোগ্রাফ স্যার। স্যার প্লিজ প্লিজ আমাকেও একটা। বলেই দুজন গড়গড়ির মুখের সামনে ডায়েরি বাড়িয়ে দিলেন। এ তো মহা মুশকিল করলে, রাস্তায় দাঁড়িয়ে। যাক যাক দাও। বলতে বলতে একজন একজন করে দুজনের খাতাতেই সই করে দিলেন গোপেশ্বর। দেখি তোমারটা। ও কই ছকু, চলো চলো বাড়ি যাওয়া যাক। আর দাঁড়ালেই বিপদ, বাড়ি যাওয়া যাক এখন। তারপর তৈরি হয়ে কুমার সাহেবের বাড়ি। না কি আগে কোনটা বললে? সম্বর্ধনা সভা। তোমার আবার যা ভুলো মন, কোনটা আগে ঠিক করে দেখে নাও দেখি। হ্যাঁ দেখে নাও, শেষে আবার উল্টো পাল্টা না হয়ে যায়। বাড়িতে পৌঁছে আরাম কেদারায় বসে একটু জিরিয়ে নেবেন, কিন্তু তার আর হলো কই। দরজায় বেল বেজে উঠল। ছকু দরজা খুলতেই দুই মূর্তির আবির্ভাব হলো। একজনের কাঁধে ঝোলানো চামড়ার বোঁচকা। তোমরা যাই হোক কোত্থেকে আসছেন? আগে আমরা এক বিখ্যাত পত্রিকার তরফ থেকে আসছি। খ্যাতনামা লোকেদের ইন্টারভিউ নেয় আমাদের কাজ, বলল একজন। আরেকজন তার তলপি খুলে একটা ক্যামেরা বার করলো। স্যার, ক্যান আই টেক এ পিকচার অফ ইউ? একটু এদিকে তাকাবেন। ও, ছবি নেবে? হ্যাঁ, আর কয়েকটা প্রশ্ন করব, আপনি উত্তর দেবেন। আমি শর্ট হ্যান্ডে টুকে নেব। টুবলু, তুমি একটা ভালো অ্যাঙ্গেল থেকে বাঘা মশাইয়ের একটা ছবি তোলো দেখি। ক্যামেরাধারী টুবলু হাতে ক্যামেরা নিয়ে এদিক ওদিক ঘুরতে লাগলো। গড়গড়ি মশাইকে কেন্দ্র করে কেবল ঘুরছে তো ঘুরছে।
বাবা, এদিক ওদিক না ঘুরে মানে দেরি করো না, আমার আবার অনেক জায়গায় যেতে হবে। হ্যাঁ না, তোলো। টুবলু এদিক ওদিক তাকাতে তাকাতে বলল, স্যার আপনার চেয়ারটাকে একটু ঘোরাতে হবে, সো ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনার গন্ডারটাকে একটু ধরতে চাই। হ্যাঁ মজার ছেলে, গন্ডার ধরবে কি? গন্ডার ধরা কি অতই সহজ? তাহলে তো তোমাকে কাজিডাঙ্গায় যেতে হবে। না স্যার, মানে ধরবে মানে ক্যামেরায় ধরবে, বুঝলেন না? আপনার ছবি উঠবে আর আপনার চেহারার পেছনে ওই দেয়ালে টাঙানো গন্ডারের মুন্ডুটাও উঠবে। একটা দারুণ ছবি হবে স্যার। তাই বলো? ও ছকু, ছেলেটির বুদ্ধি আছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, আপনি কলকাতায় আসার আগে কোথায় ছিলেন? ওই দেখো, এত কথা বলতে তো সময় লাগবে। সিংহ মারার জন্য আমায় যেতে হয়েছিল গোয়ায়। গোয়া? হ্যাঁ, পর্তুগিজ রাজ্য ছিল পরন ইতিহাসে। হ্যাঁ তা জানি, কিন্তু সিংহ তো তখন একমাত্র গির ফরেস্ট, তার মানে গুজরাটে আছে। ওই হলো গোয়ার গুজরাট, কত তফাৎ। ওখানে গির আছে। পুরো নামটা কি যেন? হ্যাঁ, জঙ্গির। আচ্ছা, আপনার আসল নাম তো গোপেশ্বর গড়গড়ি, কিন্তু আপনি লেখক হিসেবে অন্য নাম লেখেন, তাই না? হ্যাঁ, সে সবাই জানে। হান্টার বাঘা নামে আমি পরিচিত। হান্টার বলে এক শিকারি সাহেব আছে, আমি তার সঙ্গে ওই বাঘা টাইটেল জুড়ে নিয়েছি। কেমন, জুৎসই হয়নি? হ্যাঁ তা হয়েছে। আচ্ছা, আপনার গোঁফ নিয়ে অনেকেই কৌতূহল, নিশ্চয়ই আপনার ওই যত্ন ললিত গোঁফের একটা ইতিহাস আছে, সেটা যদি একটু বলেন। ওটা নিয়ে আমি লিখবো এবার। ব্যাপারটা খুবই সহজ, বুঝলে। কালচার করলেই এরকম গোঁফ করা যায়, লোকে করে না তাই বীরত্বও চলে গেছে, আবার নতুন করে শুরু হয়েছে। এটা অবশ্যই সুলক্ষণ। কি জানো, গোঁফ হলো পুরুষের ভূষণ। দেখুনি, যত বড় বড় বীর তত বড় বড় গোঁফ। কাইজার, বিসমার্ক, হিটলার, নেপোলিয়ন, স্যার আশুতোষ। নেপোলিয়নের তো গোঁফ ছিল বলে মনে হয় না। ইচ্ছে করলে রাখতে পারতেন, সেটি ভুল করে বসলেন তিনি, আর তাই না ওই ওয়াটার লুটে গাট্টু মারতে হলো। আমাদের দেশের রাজপুতরা দেখো, পাঞ্জাব দেখো, গোঁফ চর্চার একটা বড় আর্ট, বুঝলে। আচ্ছা, আপনার শিকারের গল্প মানে কাহিনী, মানে ছোট করে যদি বলেন। গল্প কি আমি আবার বানিয়ে গল্প লিখতে পারি না। না মানে আপনার রিয়েল লাইফ থেকে একটু যদি বলেন। তাই বলো। সে তো সময় লাগবে। ছোট করে বলাই তো মুশকিল। একটা বাঘ কেন যে সমস্বরে গলা নকল করে ডাকে, এই নিয়েই আমি লিখেছি 30 পাতা। চাঁদনি রাতে বনের সৌন্দর্য লিখতে গিয়ে যখন ভোরের ফ্লো এসে যায়, আমি তখন থামতে পারি না। তাই বলছি, এক কাজ করো, আজ সন্ধ্যায় আমার সম্বর্ধনা সবাই যেও, ওখানেই কিছু শুনবে, কেমন? এবার আমায় ছুটি দাও, আর তো বেশি সময় নেই। আচ্ছা, ওকে স্যার, নমস্কার। পরে আবার এক সময় হয়তো আপনাকে বিরক্ত করব। টুবলু এর মধ্যে এক সময় তার কাজ করে নিয়েছে। তার ফ্ল্যাশ বাল্ব দপদপ করে বারতিনিক জ্বলেছিল। বাগবাজার মহামিলন ক্লাবের ডায়াসে বসেছেন গড়গড়ি মশাই, তার পাশেই বসেছেন সভাপতি জলধর সান্যাল। জনাকীর্ণ সভা, কিশোর, তরুণী ও বৃদ্ধ সবাই উপস্থিত। সময় হলে ডায়াসের উপর ধরাধরি করে একটা ছোট টেবিল আনা হলো এবং তার ওপরেই একটি হারমোনিয়াম এনে উপস্থিত করা হলো। 4 জন রোগা রোগা ছেলে মেয়ে সরাসরি দাঁড়িয়ে পড়ল এবং হারমোনিয়ামকে সামনে নিয়ে তারপরে সভাপতির নির্দেশনা সঙ্গীত শুরু করলো। গোপেশ্বর বাবুর সম্বর্ধনা সঙ্গীত। 4 জন কোরাসে শুরু করলো, ধন্য আমার আজি জন্মদিন, ধন্য আমার আজি জন্মদিন, পেয়েছি তোমায় গড়গড়ি, বনের হিংস্র কত না সাপত তোমার হাতে মোর ধরি। ধন্য আমার আজি জন্মদিন, ধন্য আমার আজি জন্মদিন,
হাতে বন্দুক দুর্জয় প্রাণ দেশের গর্ব তুমি, হাতে বন্দুক দুর্জয় প্রাণ দেশের গর্ব তুমি, আপন জীবন করিয়া তুচ্ছ ভূমিচ ভারত ভূমি, আপন জীবন করিয়া তুচ্ছ ভূমিচ ভারত ভূমি। ধন্য আমার আজি জন্মদিন, ধন্য আমার আজি জন্মদিন। বনে জঙ্গলে বন্য জীবের ভয়ে কাঁপে সদা থরথরি, বনে জঙ্গলে বন্য জীবের ভয়ে কাঁপে সদা থরথরি, ধন্য আমার আজি জন্মদিন, ধন্য আমার আজি জন্মদিন। ধন্য আমরা ধন্য আজকে তোমারে পেয়েছি গড়গড়ি। হাততালি সবাই। সঙ্গীত শেষ হলে ঘন ঘন করতালি পড়তে থাকে। সভাপতি উঠে বললেন, ঠিক আছে আস্তে আস্তে আস্তে। এবার কুমারী কুমকুম বাগচি দেশের গৌরব হান্টার বাঘা গড়গড়ি মশাইকে মাল্য ভূষিত করবে। মাল্যদান পর্ব শেষ হল। তুমুল হর্ষধ্বনি ও হাততালি পড়ল। এরপর সভাপতি উঠে বললেন, আজ আমার পরম সৌভাগ্য যে আপনাদের দেশের গৌরব বীর শিকারী গড়গড়ি মহাশয়কে সম্বর্ধনা জানাতে পারছি। তিনি অতি ব্যস্ততার মধ্যেও আমাদের মধ্যে এসেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। তার শিকার কাহিনীর পাঠক এখানে অনেকেই আছেন, কিন্তু আজ আমরা তার নিজ মুখ থেকে কোনো একটি কাহিনী শুনব এবং আমি আশা করি সেটি সমধিক চমকপ্রদ হবে। আস্তে 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 আমি তাকে অনুরোধ করছি কিছু বলার জন্য। গড়গড়ি মশাইকে এবার উঠে দাঁড়াতে হলো এবং মাইকের নিকটবর্তী হয়ে ভাষণ শুরু করতে হলো। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আস্তে আস্তে আস্তে। সভাপতি মশাই যখন অনুরোধ করলেন তখন কিছু তো বলতেই হবে। বন্ধুগণ, দেখুন, আমি শিকারী মানুষ, বনে জঙ্গলে ঘোরাফেরা করি। তা আজ আপনাদের কাণ্ড কারখানার এই আয়োজন দেখে আমি এত অভিভূত হয়ে পড়েছি যে কী বলবো কিছুই ভেবে পাচ্ছি না। আমি শুনে খুশি হলাম যে আপনারা আমার বই পড়ে থাকেন। আরও বেশি বেশি করে পড়ুন, কেননা আপনাদের জন্যেই আমার শিকার করা, আপনাদের জন্যেই আমার লেখা। আমি কি জানেন, এই সাধারণ শিকারীদের মতো যে বাঘ মারি না, তা আপনারা আমার বইতে সে কথা পড়েছেন। তারা বাঘ দেখলে কি দুমদাম গুলি চালায়, আমি কখনো ঘুমন্ত বাঘকে গুলি করি না। একটি 12-13 বছরের তরুণ শ্রোতা কাছেই বসেছিল। সে উঠে বলল, আপনি কি করে মানেন একটু বলুন না। তোমরা শুনতে চাও? হ্যাঁ বলুন, শুনতে চাই বলুন। তাই না? শোনো তবে। একদিনের কথা বলি। সেবার গিয়েছিলাম গুন্ডলপেটা, ওখান থেকে সোজা চলে গেলুম রুদ্রপ্রয়াগ। হ্যাঁ, ওখানে কি করলুম সে বলতে গেলে অনেক কথা। দুটো গন্ডারকে শেষ পর্যন্ত ঘায়েল করতে হলো। কেন? এক বেটা আমার দিকে ধা করে ছুটে আসছিল, আর রুদ্রপ্রয়াগে শুনলুম একটা প্রকাণ্ড ম্যান ইটার বাসা গেড়েছে। হ্যাঁ, গেলুম তার সন্ধানে। ছকু আমার পেছনে তলপি নিয়ে যাচ্ছে, রাইফেল আমার পিঠে ঝোলানো রয়েছে। সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে দেখলুম, কোথাও ব্যাটার টিকি দেখতে পাচ্ছি না। ছকু বলল, চলুন স্যার, ক্যাম্পে ফেরা যাক। আমি বললাম, না, দিনের আলো যতক্ষণ থাকবে সার্চ করব। তিনি কোথাও ঝোপঝাড়ে আছেন নিশ্চয়ই, হয়তো ওত পেতে আছেন, কিন্তু আমিও ছাড়ছি না সহজে। হ্যাঁ, সূর্যের তখন পশ্চিম গগনে ঢলো ঢলো অবস্থা, আমার কিন্তু না। পড়ন্ত দুপুর জঙ্গলের পাতা পল্লবের ভেতর দিয়ে ঢুকে সে এক অভাবনীয় দৃশ্য সৃষ্টি করেছে। বড় বড় খাড়া গাছের গুঁড়ি উঠে গেছে আকাশ ছুঁয়ে, আর নিচে বড় বড় ঘাসের সবুজ শিখা। দেখলে মন ভুলে যায়, বুঝলে। হঠাৎ চোখে পড়ল ঘাসের ঝোপের মধ্যে খানিকটা
সোনার পাত পড়ে আছে। হ্যাঁ, সোনার পাত। পড়ন্ত রোদে যেন সেটা ঝলঝল করছে। দাঁড়িয়ে পড়লুম। ছকু বলল, স্যার ওটা বোধহয় একটা বাঘ। আমি বললুম, তোমার আগেই আমি বুঝেছি। হ্যাঁ ছকু, দেখছো না যেন মনে হচ্ছে একটা কালো আর সোনালি 17 ইঞ্চি গুটিয়ে পড়ে আছে। এই সেই দাহাবাজ ম্যান ইটার না হয়ে যায় না, কিন্তু চুপচাপ, নরম চরণ নেই, হয় মরেছে নয় ঘুমোচ্ছে। 10 মিনিট আমরাও খাড়া হয়ে দাঁড়িয়ে চুপচাপ রইল। ছকুকে বললুম, মশা কামড়ালেও চর চাপড় ছেড়ো না যেন, নো শব্দ প্লিজ। কিন্তু স্যার এই তো সুযোগ, দিন না শ্যুট করে। ছকু বলল। হেসে বললুম, হান্টার বাঘা তা করে না হে, সাধারণ শিকারীরা করতে পারে। ঘুমন্ত জীবকে মারতে বাহাদুরি নেই, সে তো সবাই পারে। শিকারেও কতগুলো ম্যানার্স ল আছে, বুঝলে না? দেখো, আরও 5 মিনিট সেই হাঁটু ভর ঘাস ঝোপে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে সোনালি রোদের বনের ফাঁক ফোকর দিয়ে গলাগলি দেখতে লাগলুম। তারপর দেখে নিলুম রাইফেলটা ঠিক লোডেড আছে কিনা। ঠিক আছে। পকেট হাতড়ে বার করলুম ছোট্ট একটা কৌটো। তা থেকে অ্যাক্টিভ করা নস্যি দিলুম ছকুকে। ছকু সেটা নাকে দিতে এই কান ফাটানো এক হ্যাঁচি হাঁচলো, আর সেই আওয়াজে সোনা গলা 17 ইঞ্চি খাড়া হয়ে উঠে সামনের দিকে এক লাফ। সে কি লাফ, কি বলবো আপনাদের, না দেখলে বিশ্বাস করবেন না। হ্যাঁ, 1.5 তলা উঁচু তো হবেই। সে যখন তুলে উঠেছে তখনই আমি ছেড়েছো একটা মোক্ষম বুলেট। তারপরে একটা আওয়াজ হলো, ছপাস, যেন জলে পড়ার শব্দ। সত্যিই তাই, পাশে ছিল একটা পাহাড়ি নদী, তারই জলে পড়লো বাছাধন। টেবিলের ওপরে রাখা জলের গ্লাস থেকে 2 ঢোক জল খেলো। পাশে থাকা ছোকরারা চিৎকার করে জিজ্ঞাসা করে উঠলো, কি? তারপর বলছি। ফিরে এলুম ক্যাম্পে। রাত্রির কাটলো নানা চিন্তায়। পরদিন শুনলুম ওই নদীর চড়ায় একটা বাঘ মরে পড়ে আছে। জায়গাটা ওই 2.5 মাইল দূরে। দেখতে গেলুম। দেখে চিনতে বাকি রইল না। হ্যাঁ, সেই মহাপুরুষ। টাকরা দিয়ে গুলি গিয়ে মাথা ভেদ করেছে। লোকে তো অবাক। আমাদের আগের দিনের কাহিনী কেউ বিশ্বাসই করে না। স্যার দারুণ ছিল গল্পটা, দারুণ চমৎকার। আরেকটা এরকম বলতে গেলে তো রাত কাবার হয়ে যাবে। আচ্ছা, আর একটা মজার কাহিনী বলছি। এটা একটা পাহাড়ি জায়গার অবিশ্বাস্য কাহিনী। তখন হয়েছিল কি, উঠছি একটা খাড়া পাহাড়ের গা বেয়ে। রাস্তা তো নেই, আর রাস্তা থাকলেই বা আমি জানবো কেন? চারিদিকে পাহাড় আর নুড়ি ছড়ানো, কেবলই পা স্লিপ করছে। মনটা ভালো নয়। 7 দিন একেবারে নিরামিষ যাচ্ছে তো, কি আর করি, কারুর দেখা পাচ্ছি না যে। হঠাৎ আমার ওপর দিকের একটা ঝোপ যেন নড়ে উঠল। আমিও এগোচ্ছি সেই দিকে। এমন সময় কানে এলো বিশ্রী আওয়াজ। আপনাদের মতো আমিও ভাবলুম কিসের আওয়াজ, সাপ খোপের ভাষা নাকি। আমিও ছাড়বার পাত্র নই, ঝোপের গায়ে দিলুম খোঁচা। অমনি ফ্যাঁচ করে শব্দ করতে করে গড়াতে কি যেন একটা নেমে আসছে ঠিক আমার পাশ দিয়ে। আমিও টাল সামলাতে না পেরে গোলালো নুড়ির ওপর পা দিতেই পড়েছি গড়িয়ে। ঢালু বেয়ে আমিও নামছি, শেষে পড়লুম কিনা সেই ব্যাটার ঘাড়ে। এমন সময় একটা ছেলে চেঁচিয়ে বলে, কি সেটা ভাল্লুক নাকি? গড়গড়ি মশাই মুখটা বিকৃত করে বললেন, অরে ছ্যা, ভাল্লুককে আমি চিনি না। হ্যাঁ, ওগুলো বড় ভীতু আর নোংরা। ছ্যা। আমি তারপর কি হলো বলি। আমি ঘাড়ে চড়ে বসেছি,
নাম্বার পাত্র তো আমি নই, হ্যাঁ, কিন্তু সে আমায় নামাতে চায়। শেষে লাগলো একশো চাপটা জাপটি। শেষে হাত দিয়ে যখন তাকে কায়দা করে ধরলুম, দেখি বেটা একটা ড্রাগনের বাচ্চা, মানে ছোট সাইজের ড্রাগন আর কি। তেমনি হাঁকটা, তেমনি লম্বা লেজ, আর তেমনি পিঠে কাঁটা কাঁটা। ওটাকে মারলুম না, ধরে এনে পাঠিয়ে দিলাম আমেরিকায়। বাচ্চা কিনা একটু মায়া হলো। ওরা তো অবাক, আমায় টেক্সট করে জানালো, ঘড়ঘড়ি তুমি আমাদের অবাক করিয়া দিয়াছ। এত বড় সাইজের ইগুয়ানা আমরা আগে কখনো দেখি নাই। ওরাও নাম লিখতে বড় স্পেলিং মিস্টেক করে কিনা। ব্যাস ব্যাস, আর নয় আর নয়, অনেক দেরি হয়ে গেছে। আমার অ্যাসিস্ট্যান্ট ছকু অনেকক্ষণ ধরে আমাকে ঘড়ি তুলে তুলে দেখাচ্ছে। ছেলেমেয়েরা গোপেশ্বর বাবুকে ছেঁকে ধরল। গোপেশ্বর বাবু দু একজনকে বাধিত করে তড়িঘড়ি করে গাড়িতে উঠে বাড়ি মুখো হলেন। রাত্রিটা শান্তি ও নিদ্রায় কাটল। পরের দিন আবার আরেকটা সভা এক্সকারশন ক্লাবের। সেখানে গড়গড়ি মশাইকে হাজির হতে হবে। সকালে উঠতেই এই চিন্তা করছে। পত্রিকায় তার ছবি ও ইন্টারভিউ ছাপা হয়েছে দেখে মনটা বেশ প্রসন্ন হলো গড়গড়ি বাবু। কিন্তু হঠাৎ কলিং বেল বেজে উঠল। ও হে ছকু, দেখতো কে ডাকে। ছকুকে নির্দেশ দিয়ে গড়গড়ি মশাই কাগজে ছাপা নিজের ছবিটা ভালো করে দেখতে থাকেন। হঠাৎ একদল উৎসাহী ছেলে মেয়ে ও যুবকের আবির্ভাব। ওহ, আর পারা গেল না, নিশ্চয় এরা ওই এক হান্টারের দল, অটোগ্রাফ হান্টার। গোপেশ্বর বাবুর অনুমান একেবারে বর্ণে বর্ণে মিলে গেল। ছোট বড় মাঝারি খাতা অ্যালবাম নিয়ে এরা এসেছিল দল বেঁধে। এরাও একটি নবগঠিত অ্যাডভেঞ্চার সংঘের মেম্বার। এদের যথাসম্ভব অল্প কথায় বিদায় করে গড়গড়ি মশাই সবেমাত্র ব্রেকফাস্ট সেরেছেন, আবার জোরালো আওয়াজে বেল বাজল। না, আর নয়, আর পড়া যাচ্ছে না। অটোগ্রাফ অত সস্তা নয়। হ্যাঁ ছকু, ছকু একবার দেখ, আর আর বলো যে আমি বাড়িতে নেই, কিংবা আমি ঘরও তোর অসুস্থ, আমি 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 বাড়িতে নেই। যা পারিস বলে দে, কিন্তু ভেতরে আসতে দিবি না। ছকু ফিরে এলো। পিছনে একজন, কি বংশীবদন তুমি? আগে হ্যাঁ, আপনাকে স্মরণ করিয়ে দিতে এলাম। ওই যে আপনাকে চিতার চিৎকার নাকি কি একটা দেবেন বলেছিলেন, তো আপনি দেবেন? হ্যাঁ, এই জন্য সাত সকালে? আরে দেবো বলেছি তো, দেবো দেবো, কিন্তু শোনো, তার আগে আমার পাওনার টাকাটা কবে পাবো হিসাবটা তো করে দেবে নাকি? সেটা আমি রেডি করছি, সামনের সপ্তাহের মধ্যে আপনাকে দিয়ে দেবো। বংশীবদনকে পত্র পাঠ বিদায় করে গড়গড়ি মশাই একটা বই উল্টাচ্ছেন। কোন দিকে পারি জমাবেন সেটা নিয়েও চিন্তা করছেন। এমন সময় আবার বেলের কণ্ঠস্বর। এবার কিন্তু ছকু কাউকে হাজির করবে না, আমি বলে দিলুম। হ্যাঁ, যদি করেছো তাহলে দেখছো ওই ওই রাইফেল রয়েছে। হ্যাঁ, আগে কি বলবো? বলবে আমি আমি বাড়ি নেই, সোজা কথা। কিন্তু ছকু ও কথা বলেও পার পায়নি। জেরার মুখে সে সত্যি কথা বলে ফেলেছে। তার প্রমাণ পাওয়া গেল দুজন অপরিচিত লোকের আবির্ভাবে। তার মধ্যে একজনকে কদম ছাঁটা চুল দেখে হিন্দুস্তানি মনে হলো, আর তার সঙ্গে একটা কুকুর। কি চাই? ভুরু কুঞ্চিত বাঘা মশাইয়ের বাঘা প্রশ্ন। অটোগ্রাফ আর হবে না বলে দিচ্ছি। এ কি খেলা হচ্ছে নাকি? হ্যাঁ, আজ্ঞা না, আপনার লগে আলাপ করতে এলাম আর কি। মানে আমারও পেরানের ওই শিকারের শখ আছে কি না। ও, তা কি করা হয়? সামান্যই চাকরি করি আর কি, কিন্তু প্রাণের শখ শিকারই হইমু। হ্যাঁ, তাহলে ও শখ জলাঞ্জলি দাও। হ্যাঁ, হবে না, যাও, আমার সময় নেই। আজ্ঞা ছটেন কেন? দুইটা আলাপ করতে দোষ কি? আচ্ছা, ওই যে দেওয়ালে বাঘের মস্তক, গন্ডার, সিংহ, হরিণ কত কি দেখতেছি,
ও সব কি আপনার হাতে বধ করা? মানে হ্যাঁ, বুঝতে পেরেছি। আর মানে করতে হবে না, সবই আমার শিকার, বুঝলে এখন? এত জানোয়ার পাইলেন কোথা কয়েন তো? আমার তো শুধু আলিপুরেই দেখছি এইসব। তা তো দেখবেই, আমাকে ভারতবর্ষের বনে জঙ্গলে ঘুরে বেড়াতে হয়, বুঝলে? কিন্তু ওই সব জঙ্গলে এখন তো সরকারের প্রোটেক্টেড এরিয়া, তা আপনি তো কোনো জন্তু বাদ দেন নাই, তা কত হবে সব লইয়া? তা 400-500 হবে বই কি। এসব খবরে তোমার দরকার কি? হ্যাঁ, আগে জানতে চাই আর কি। তাই ভাবি সরকার এদের খাওয়াইয়া যত্ন কইরা কত খরচা কইরা রাখছে, আর আপনি পটাপট এদের মারতেছেন। হ্যাঁ, এইটা জানার প্রয়োজন আছে বই কি। তোমার কথাবার্তা তো ভালো ভালো নয় দেখছি। হ্যাঁ, কী মতলবে এসেছো বলো দেখি। যদি না বলো তাহলে তোমার মুন্ডুও ওই দেয়ালে ঝুলিয়ে রাখবো। ছকু! কি স্যার? আমার 52 নম্বর গানটা দাও তো। এবার কদম ছাট লোকটি বলে ওঠে, अरे बाबू, आप काय गोली करना चाहते हैं? क्या है आपको गन को लाइसेंस दिखाइए। বাঙাল ভাষী লোকটি এর মধ্যে উঠে দাঁড়িয়েছে, হিপ পকেট থেকে একটা চকচকে রিভলভার বার করে সামনে ধরেছে। অন্য সুরে কথা বার হলো তখন তার মুখ থেকে, আমাদের গান দিকে লাভ হবে না বাঘামশাই, কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে। বাঘা মশাই তখন শশক মশাইয়ে রূপান্তরিত, তার গুম্ফদয় ঘন ঘন কম্পমান। তিনি বসে পড়ে মোলায়েম কণ্ঠে প্রশ্ন করেন, ও ও আপনারা তাহলে? হ্যাঁ, যা ভাবছেন তাই, আমরা আইভি থেকে আসছি। আইবি? বসুন বসুন, আগে বলতে হয়। আচ্ছা, আপনাদের ওই কুকুরটাকে একটু সামলে রাখুন। হ্যাঁ, ছকু। কি স্যার? ছকু শোনো, গান টান চাই না, গান টান বন্ধ থাক। 3 কাপ ভালো করে চা বানাও তো দেখি। হ্যাঁ, আপনি মশাই আমাকে ঘাবড়ে দিয়েছিলেন আর কি। তবে আমি খুব একটা ঘাবড়াই, হ্যাঁ ঘাবড়াই, আমিও ঘাবড়াই। তা প্রথমে ওই ন্যাকা বাঙাল সেজে ভরং করবার কি দরকার ছিল? ভরণটা মাঝে মধ্যে দরকার হয়, বুঝলেন? হ্যাঁ, হয় হয় বই কি। তবে শুনুন, গড়গড়ি মশাই গড়গড়িয়ে সবকিছু বলতে থাকেন। আপনারা যেমন প্রথমটা ভরং, আমারও তাই। তার মানে? মানে শিকারটা আমার একটা ভরং, একটা ধাপ্পা। আসল কথা তাহলে বলি, কোনো কালেই আমি শিকারী ছিলাম না। বই তো লিখেছেন অনেক। রাইট রাইট, বই আমি অনেক লিখেছি, ওটাই আমার আসল পরিচয়। যেমন পরে আপনার আসল রূপ বের হলো। আরে মশাই, আমি লিখি তো শিকারের বই, তা সে বই লিখতে কি শিকার করার দরকার হয় নাকি? মোটেই না, মোটেই না। সবই আমার কল্পনা মশাই, সবই কল্পনা। আর ওই যে জানোয়ারের মুন্ডু দিয়ে দেয়ালে সাজিয়ে রেখেছেন, ওগুলো এলো কোথা থেকে? ও মুন্ডু, ও সব কেন, স্টাফ মাল আর কি, এক কোম্পানি আমায় সাপ্লাই করে। প্রমাণ আছে? কেন থাকবে না? দেখতে চান সেই কাগজপত্র, তাই তো? ও শুধু ওই নীল গায়ের মাথাটা বোম্বে থেকে আনিয়েছি। আপনার নামটা জানতে পারি? আমার নাম নীলাদ্রি, নীলাদ্রি সিংহ। বাহ বাহ, নীলাদ্রি সিংহ, বেড়ে নামখানা। নীলাদ্রিবাবু চা খান, নিন। আমি আপনাকে ওইসবের ক্যাশ মোমো ইত্যাদি দেখাচ্ছি। আমার কিন্তু এখনও ঠিক বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস কেন বলুন তো? আরে মশাই, একটা ডোরা কাটা বিড়াল দেখলে আমি লাফিয়ে উঠি, আর আমি করবো কিনা শিকার? খেপেছেন? আচ্ছা, আপনার পশ্চিমের দেওয়ালে সারি সারি বন্দুক দেখতে পাচ্ছি, ওগুলো পেলেন কোথা থেকে? নিশ্চয়ই লাইসেন্স আছে। ওর আবার লাইসেন্স কি? ওসব হলো হ্যান্ডিক্রাফট, দেখাচ্ছি আপনাকে। একটা গান এনে নীলাদ্রিবাবুর হাতে দিলেন। তিনি সেটা দেখে বললেন, এ তো দেখছি সবটা কাঠের তৈরি, অবিকল বন্দুকের নকল। এসব সবই কি এইরকম নাকি?
ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব দেখুন না, নিজে হাতে দেখুন, সবই ডামি। দাও তো ছকু, একটা একটা করে পেরে স্যার মানে নীল মানে উনি দেখুক। নীলাদ্রিবাবু অনেকগুলো দেখলেন, দেখে বললেন, এ সবই তো দেখছি ডামি। কথাটি কেড়ে নিয়ে গড়গড়ি মশাই বললেন, হ্যাঁ ডামিই তো ডামি। এখনকার দিনে কোনটা আসল বলুন দেখি দাদা, সবই তো ডামি, ডামি ডামি ডামি। তাহলে আমার একটা স্বরচিত গান শুনুন। আসলে কি কাজ বলো আছে আমার ডামি। এই ন্যারেটা তুমিও গাও। আসলে কি কাজ বলো আছে আমার ডামি। জন্তুরা থাক সুখে বনে, জন্তুরা থাক সুখে বনে, আর সুখে থাকি আমি তুমি। নোটে গাছটি মুড়লো। আপনি তো শুনলেন, আপনার বন্ধুরাও শুনছে তো? আপনার বন্ধুদের জানিয়ে দিন আগামী রবিবার ঠিক দুপুর 2টোয় দ্য আনটোল্ড স্টোরিজ নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে। আপনি যদি গল্পের শেষ পর্যন্ত এসে থাকেন তাহলে আপনার অনুভূতি অবশ্যই আমাদের কমেন্টে জানান। গল্পটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে নিন। সঙ্গে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।